আর মাত্র 10 দিন সময় হাতে আছে জেনারেল ওয়াকারুজ্জামানের। এই 10 দিনের ভিতরে অপরাধী সেনা অফিসারদেরকে তুলে দিতে হবে পুলিশের হাতে। সেনাবাহিনীর জুনিয়র এবং সিনিয়র অফিসারেরা, সৈনিকেরা, তারা এই বিচার প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য, রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য তারা সেনাপ্রধানকে তারা তাগাদা দেয়। এবং আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী নির্বাচন যতটা আসন্ন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেন ততটা উত্তপ্ত হয়ে পড়েছে। এদিকে শেখ হাসিনার পুশ ইন সহ সেনাপ্রধান জেনারেল ওয়াকারের চক্রান্ত, নতুন করে এই গুম খুন হত্যা ও শেখ হাসিনার সঙ্গে জড়িত যত দ্বন্দ্বনীয় চিহ্নিত অপরাধী রয়েছে তাদের বিচার এড়ানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পর্যন্ত সেনাপ্রধান ওয়াকার থ্রেট দিয়েছেন। এমন প্রসঙ্গত কারণে এখন মহা বিপদের দিকে ধেয়ে পড়েছেন জেনারেল ওয়াকার। যে কোনো সময় তার পদত্যাগ সন্নিকটে এবং বিপ্লবী ছাত্র জনতার নতুন এক কর্মসূচি হাতে নিচ্ছে সেনাপ্রধান ওয়াকারকে হটাতে। আসুন সর্বশেষ সেনাপ্রধান ওয়াকার পালানোর জন্য এখন কোন দেশ চিহ্নিত করেছেন, ভারত নাকি লন্ডন নাকি সিঙ্গাপুর, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আর মাত্র 10 দিন সময় হাতে আছে জেনারেল ওয়াকারুজ্জামানের। এই 10 দিনের ভিতরে অপরাধী সেনা অফিসারদেরকে তুলে দিতে হবে পুলিশের হাতে। বাংলাদেশের পুলিশ বাহিনী ক্যান্টনমেন্টে গিয়ে হাত করা পরিয়ে এই সেনা অফিসারদেরকে পিছন বেনে করে নিয়ে আসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে শোনাবেন কারাগারে পাঠানোর সংবাদ। আর সেই সংবাদের পরে তাদেরকে পিছন বেনে নিয়ে যাওয়া হবে কারাগারে। এই কারাগার থেকে তাদেরকে পিছন বেনে আনা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারা তাদের জবাবদিহিতা করার জন্য সুযোগ পাবেন, আইনজীবী থাকবেন, আর সরকার পক্ষে থাকবেন প্রসিকিউটররা। এর মধ্যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মুখোমুখি জেরাতে তাদের দাঁড়াতে হবে। তাজুল ইসলাম যখন যে বিষয়ে জেরা করবেন তখন সেই বিষয়ে ভিডিও ফুটেজ তাদের সামনে ক্যামেরার মাধ্যমে তুলে ধরবেন এবং দেখিয়ে দিবেন আপনি এত মিনিটে এই জায়গায় এই অপরাধটি করেছেন, নিজ হাতে খুন করেছেন আমার দেশের সন্তানদেরকে, নিজ হাতে হত্যা করেছেন আমার দেশের প্রচুর রাজনীতিবিদদেরকে। এই কথা তাদের অস্বীকার করার আর কোনো সুযোগ থাকবে না সেই জেরার মুখে। এখন সেনা প্রধান ওয়াকারুজ্জামান কি করবেন? তার হাতে দুইটা অপশন আছে। দুইটা অপশনের একটি অপশনে তাকে যেতেই হবে। দুইটা অপশনের প্রথম অপশনটা বলে ফেলেছি, সেটা হলো পুলিশের কাছে সে তুলে দিবে তার বাহিনীর এই অপরাধীদেরকে, যে 14 জন চাকরিতে অবস্থান করছে আর 10 জন যারা অবসরপ্রাপ্ত আছে। 10 জনের দায়িত্ব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের না, কিন্তু 14 জন যারা চাকরিতে অবস্থান করছে তাদের দায়িত্ব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। তাদের চাকরিচ্যুত করা এবং চাকরিচ্যুত করে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আইনের হাতে তুলে দেওয়া। আইনটা করবে বাস্তবায়ন বাংলাদেশ পুলিশ বাহিনী। এতে সেনাবাহিনীর অনেকে লজ্জা বা অপমান বোধ করতে পারেন যে পুলিশের হাতে কি করে আমরা সেনাবাহিনীর এত বড় বড় স্টার পাওয়া অফিসারদেরকে তুলে দেব। কিন্তু আইনের কাছে অপরাধী হিসাবে, একজন খুনি হিসাবে, দাগী হিসাবে, রাষ্ট্রদ্রোহী হিসাবে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে রাষ্ট্রদ্রোহিতা তারা করেছেন। কারণ তারা রাষ্ট্রের জনগণকে রাষ্ট্রের পোশাক পরে, রাষ্ট্রের পিস্তল দিয়ে, রাষ্ট্রের রাইফেল দিয়ে, রাষ্ট্রের বিভিন্ন দেশ থেকে কিনে আনা অস্ত্র দিয়ে রাষ্ট্রের জনগণকে তারা হত্যা করেছে। তাই তাদেরকে তুলে দিতে হবে অপরাধী হিসাবে। পুলিশ তাদেরকে গ্রেফতার করবে, কোনো সেনা অফিসার হিসাবে নয়। তাদেরকে চাকরিচ্যুত করার পরে তারা আর সেনা অফিসার থাকবেন না, তারা পাবলিক হয়ে যাবেন এবং সেই পাবলিককেই গ্রেফতার করবে আমাদের পুলিশ বাহিনী। সময় আছে আর 10 দিন হাতে। 22 অক্টোবর টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারক। সেই জায়গায় আর কোনো সুযোগ নাই এই টাইম বাড়ানো আর এই টাইম কমানো। আগামী 10 দিনের ভিতরেই তাদের ভাগ্য নির্ধারণ করতে হবে। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি করবেন? তাদেরকে বাঁচানোর জন্য সেনা বিদ্রোহ করবেন, দেশের ক্ষমতা উনি নিয়ে নেবেন, ডক্টর ইউনূসকে গ্রেফতার করবেন, 20 জন আরো উপদেষ্টাকে গ্রেফতার করে দেশে জরুরি আইন জারি করবেন? না, সেই দ্বিতীয় অপশনটিও ওনার করা সম্ভব নয়। তার কারণ হলো সেনাবাহিনীর ভিতরে 90% সেনাবাহিনী এই অপরাধীদেরকে সরকারের কাছে তুলে দেওয়ার পক্ষে।
আর 10% ম্যাক্সিমাম 5% ভারতীয় পক্ষে, আর 5% থাকবে নিরপেক্ষ, তারা কোনো দিকেই কথা বলবে না। সেই 10% বাদ দিলে 90% দেশপ্রেমী সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে তাক করবে তাদের হাতের রাইফেল। তখন কি হবে? সেই 10% মাটির সাথে বা 5% মাটির সাথে মিশে যাবে, 90% সেনাবাহিনীর বিজয় হবে। দেশে যেই কোনো উপায়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান চেষ্টা করছেন তাদেরকে রক্ষা করতে, কিন্তু শেষ রক্ষা করার কোনো ক্ষমতা, কোন ধরনের কোন ধরনের রাস্তা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে নাই। এখন তাদেরকে তুলে দেওয়াটাই তার জন্য সবচাইতে বেশি সম্মানের এবং সবচাইতে বেশি নিরাপদের। কিন্তু তারপরেও তার ভিতরে একটু ভয় কাজ করে, কারণ পার্সোনালি ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। উনি একজন অসুস্থ মানুষ, সেনাপ্রধান হওয়ার জন্য কোনো যোগ্যতাই তার ছিল না। তার চাইতে অধিক যোগ্য মানুষদেরকে ওভারটেক করে শেখ হাসিনা নিজের ফুফাতু বোনের জামাইকে উনি সেনাপ্রধান করেছেন। ওনার ফুফা জেনারেল মুস্তাফিজুর রহমানও এক সময় সেনাপ্রধান ছিলেন। তাও 96-তে শেখ হাসিনা ক্ষমতায় এসে জেনারেল মুস্তাফিজুর রহমানকে, জেনারেল ওয়াকারুজ্জামানের শ্বশুরকে সেনাপ্রধান বানিয়েছিলেন। আজকের এই দিনে এই প্রেক্ষাপটে জনাব ওয়াকারুজ্জামানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলা উনি অতিবাহিত করছেন কিভাবে তাদেরকে রক্ষা করা যায়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যতটাই চেষ্টা করবেন তাদেরকে রক্ষা করতে, ততটাই উনার চেয়ারটা নড়ে যাবে, উনার গদিটা নড়ে যাবে। উনি সেনাপ্রধান হিসাবে আর কতদিন বাংলাদেশে থাকতে পারবে, ওনার টাইম ফ্রেম শেষ হওয়ার আগেই কি ওনাকে বিদায় নিতে হবে কিনা, সেটা নিয়ে আলোচনা এখন শুরু হবে। কারণ উনি যদি বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্বে থাকেন, উনি যদি রাষ্ট্রের একজন কর্মচারী হন, তাহলে রাষ্ট্রের আইন ওনাকে মানতে হবে। সেনা আইন সেনাবাহিনীর ভিতরে, আর সেনাবাহিনীর ভিতরে সেনা আইনের উপরের আইন হলো রাষ্ট্রের আইন। উনি গিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে এই ব্যাপারে সলিউশন চেতে। প্রধান বিচারপতির কাছ থেকে উনি সলিউশন এটাই পেয়েছেন যে সেনাবাহিনী হোক আর যেই বাহিনী হোক, জুলাই অভ্যুত্থানের উপরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেই রায় বা যেই ব্যক্তিদের নামে মামলা করবে সেটাকে সেনাবাহিনী মেনে নিতে হবে। এবং নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিপি সহ যতগুলা বাহিনী আছে, সব বাহিনীর সদস্যরাই কম বেশি এখানে জড়িত আছেন। যেই বাহিনীর যেই ব্যক্তিরা আছেন সেই ব্যক্তিদের বিচার হবে, কোনো বাহিনীর বিচার হবে না। তাই ব্যক্তি বড় না বাহিনী বড়, বাহিনী বড় নাকি দেশ বড়, সবার উপরে দেশ। আর দেশের জনগণই হলো দেশের মা, জননী। দেশের জনগণ দিয়ে দেশ হয়। কোনো জনগণবিহীন একটি জঙ্গলকে দেশ বলে না মানুষ। যেখানে ভাগ ভাল্লুক হরিণ থাকে সেখানে দেশ হয় না। দেশ হয় যেখানে মানুষ বসবাস করে। আর এই মানুষ বসবাসকারী দেশের মাঝে মানুষদের নিরাপত্তার জন্য তৈরি হয় সেনাবাহিনী। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। জানা যাচ্ছে বিমানবন্দরগুলোতে ব্যাপক নজরদারি জারি করা হয়েছে যাতে কোনো উপদেষ্টা পরিষদের কোনো ব্যক্তি পালাতে না পারে। এখন বিষয় হলো উপদেষ্টাদের পালানোর প্রসঙ্গ কেন, যেখানে আগামী নির্বাচনটা আসন্ন এবং তাদের হাতে কন্ট্রোলিং। তাহলে কি আসলে আওয়ামী লীগের কামব্যাক হচ্ছে? বিস্তারিত আরো জানছি রিপোর্টে। তৈরি হয়েছিল। আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে পরিষ্কার করে বলেছিলাম সেনাবাহিনীর জুনিয়র এবং সিনিয়র অফিসারেরা, সৈনিকেরা, তারা এই বিচার প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য, রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য তারা সেনাপ্রধানকে তাগাদা দেয় এবং তারা সেনাপ্রধানকে পরিষ্কার করে বলে দেয় যে আমাদের এই কাজে সহযোগিতা করতে হবে। কোনো মতো অবস্থায় যেন অপরাধীর পরিচয়, সে একমাত্র অপরাধী, সে সেনাবাহিনীর কোন পদে, কোন পজিশনে, তার রাষ্ট্রীয় খেতাব কি, তার পারিবারিক খেতাব কি, তার বংশমর্যাদা কি, তার আভিজাত্য কি, এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। সুতরাং যেই হোক তাকে আইনের আওতায় সোপর্দ করতে হবে, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। যখন প্রবলভাবে মিড লেভেলের অফিসারেরা এই বার্তা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পৌঁছিয়ে দেয়, তখন ওয়াকারুজ্জামান আর কোনো উপায়ন্তর না পেয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়। অবশেষে যে জন্য আজকে আলহামদুলিল্লাহ পড়লাম, সেই আলহামদুলিল্লাহ পড়ার মূল অর্থ হচ্ছে
আজকে 15 জন, আজ আমি এই ভিডিও যখন করছি হয় আপনারা বুঝবেন যে গতকাল 15 জন রানিং দায়িত্ব প্রাপ্ত অফিসারদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আইএসপিআর সেনা সদর দপ্তর তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা পরিষ্কার করে বলে দিয়েছে সেনাবাহিনী সমস্ত অন্যায়ের বিপক্ষে, যেই হোক আইনের কাছে আমরা তাকে সোপর্দ করব। আমরা বাংলাদেশ সংবিধানের যাবতীয় আইন এবং কানুন মেনে আমরা সেখানে সহযোগিতা আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। কারো পদবীর দিকে না তাকিয়ে আমরা ইতিমধ্যেই 15 জনকে গ্রেপ্তার করেছি, আইএসপিআর জানিয়েছে। বাকি যারা তারা তো রিটায়ারমেন্টে চলে গেছে, সুতরাং তাদের ব্যাপারে একটু প্রসেস ফলো করতে হবে, এটি তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। এখানে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ওয়াকারুজ্জামান সম্পর্কে আমাদের একটা অবজারভেশন হলো, তিনি কিন্তু 5 তারিখে বিকেল বেলায় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের ডেকে নিয়ে তিনি যখন মিটিং করেছিলেন, তার সম্ভবত তার পরের দিন বা তার পরের দিন এরকম হবে, তিনি তার বক্তব্যে পরিষ্কার করে বলেছিলেন, একেবারে পরিষ্কার করে বলেছিলেন যে আমরা সমস্ত অপরাধীদেরকে, গণহত্যাকারীদেরকে আমরা আইনের আওতায় আনব। বাংলাদেশের জনগণ আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, ভরসা রাখতে পারেন। আমরা প্রত্যেকের বিচারের মুখোমুখি করব এবং বিচার করব। এটি কিন্তু তিনি পরিষ্কার করে বলেছিলেন। কিন্তু সেনাপ্রধান তার সেই বক্তব্যে পরবর্তীতে আর স্থির থাকেন নাই। তিনি সেখান থেকে সরতে অবশেষে তিনি বর্তমানে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, তিনি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সেনাপ্রধান তিনি শেখ হাসিনার যে ভগ্নিপতি সেটির প্রমাণ দেবার জন্য মনে হচ্ছে তিনি সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার হেফাজত থেকে, তার আন্ডারের ভিতরে থেকে, তার সারেন্ডারিং এর ভিতরে থেকে 626 জন ভারতের বুকে পালিয়ে গেছে। এই কথা আমরা সেনাপ্রধানকে বারবার স্মরণ করে দিতে চাই। এটি বাংলাদেশের জনগণ এত সহজে ভুলে যাবে বলে মনে করার কোনো কারণ নেই। তারপরেও দেরিতে হলেও আপনার শুভ বুদ্ধির হয়তো উদয় হচ্ছে। আপনার মিড লেভেলের দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।